দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই শিরোনাম। আরও এক ধাপ এগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আবারও আলোচনার টেবিলে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাক্ষাৎ করেন তারা। যুদ্ধ বন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন দুই নেতাই। তবে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে এখনও মেলেনি সমাধান। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন কলে সোয়া 1 ঘন্টা কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চলতি বছরের তৃতীয় সাক্ষাৎ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তবে এবার ফেব্রুয়ারির মতো চরম অপমানের শিকার হতে হয়নি তাকে। ফেরেননি খালি পেটেও। সবকিছু গেছে বেশ মসৃণভাবেই। যুদ্ধবন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও রোববার ফ্লোরিডার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প জেলেনস্কি দুজনেই। বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। জেলেনস্কি জানান, ইউক্রেনকে নিরাপত্তা দিতে পুরোপুরি রাজি যুক্তরাষ্ট্র। আমরা শান্তি কাঠামোর সব দিক নিয়ে আলোচনা করেছি। এর বড় অর্জন হলো 20 দফা শান্তি পরিকল্পনার 90%ই সমঝোতা এসেছি আমরা। আর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ওয়াশিংটন, কিয়েভ 100% একমত। সংকট সমাধানে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছেন ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যেতে পারে পূর্ণাঙ্গ সমাধান। এ লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাতের ইঙ্গিতও দেন তিনি। আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। হয়তো যুদ্ধবিরতির খুব কাছাকাছি আমরা, তবে বেশ জটিল দু একটি বিষয় আছে। আজ অনেক অগ্রগতি হয়েছে, গেল 1 মাস ধরেই হচ্ছে। এটা খুব জটিল প্রক্রিয়া, একদিনের কাজ নয়। তবে বলা যায় 95% কাছাকাছি অগ্রগতি হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে এখনও সমঝোতা মেলেনি। রাশিয়ার দখলকৃত পূর্ব ইউক্রেনের ভূখণ্ড নিয়ে নমনীয় নয় মস্কো, কিয়েভ কোনো পক্ষই। তাই ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় সোয়া 1 ঘন্টার আলোচনায় প্রাধান্য দেয়া হয় মস্কোর মতামতকেও। রেজবানা সাইমা, যমুনা নিউজ। যুদ্ধবিরতি আলোচনার মাঝে ইউক্রেনের আরও 6টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্ক ও ঝাপোরজিয়া অঞ্চলের আরও 6টি বসতি দখল করেছে তাদের বাহিনী। ইউক্রেনের সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত জ্বালানি স্থাপনায় হামলার কথাও জানানো হয় প্রকাশিত প্রতিবেদনে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 370টি ইউক্রেনীয় ড্রোন ভূপাত দিতে দাবি করে মস্কো। অন্যদিকে রোববার বিকেল পর্যন্ত 6টি ফ্রন্টলাইনে মোট 103টি সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। তাদের দাবি, রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া রুশ নৌঘাঁটি ও অস্ত্রাগার সহ নানা স্থাপনায় হামলা চালানোর কথা জানায় কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় হবে এ বৈঠক। গাজায় স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতিতে অগ্রগতি আনতেই হতে যাচ্ছে এই আলোচনা। এছাড়াও লেবানন ও ইরান ইস্যুতে ইসরায়েলের উদ্বেগ নিয়েও হবে মতবিনিময়। নেতানিয়াহুর অনুরোধেই হতে যাচ্ছে বৈঠকটি, জানিয়েছেন ট্রাম্প। জানুয়ারির মধ্যেই গাজার জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্রেট সরকার গঠন ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিতে আগ্রহের কথাও জানান তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1টায় শুরু হবে দুই নেতার আলোচনা। ইসরায়েলি সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনা করবেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে, আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের দিকে সরানোরও চেষ্টা করতে পারেন তিনি। তেহরানকে কেবল মধ্যপ্রাচ্য নয়, ওয়াশিংটনের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাইওয়ানকে চতুর্দিক দিয়ে ঘিরে ব্যাপক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। একযোগে অংশ নিয়েছে সেনা, নৌ বিমান বাহিনী ও রকেট ফোর্স। ভূখণ্ডটির স্বাধীনতাকামী শক্তি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে বেইজিং। জবাবে ফাইটার জেট ও সামরিক বাহিনী মোতায়েন করে নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে তাইপে। একের পর এক উড়ছে ফাইটার জেট, আকাশে অবস্থান নিচ্ছে বোমারু গোয়েন্দা বিমান, সমুদ্রে টহল দিচ্ছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজ। তাইওয়ান দ্বীপকে পুরোপুরি অবরুদ্ধ করে এই তৎপরতা।
যুদ্ধকালীন কোনো মুহূর্ত মনে হলেও এটি আসলে চীনা বাহিনীর মহড়া। 2022 সালের পর তাইওয়ান প্রণালীতে 6ষ্ঠ দফায় এমন কার্যক্রম পিপলস লিবারেশন আর্মি পিএলএর। বেইজিংয়ের দাবি স্বায়ত্তশাসিত দ্বীপটির বিচ্ছিন্নতাবাদীদের কড়া সতর্কবার্তা দিতেই জাস্ট মিশন নামের এই মহড়া। এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে একটি কঠোর সতর্কতা, সেই সাথে চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষায় একটি বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। জল, স্থল, আকাশ 3 পথের এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাই করা হয়। মঙ্গলবারও মহড়ার জন্য অঞ্চলটিতে প্রায় 10 ঘন্টার সমুদ্র ও আকাশপথের নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মহড়ার জবাবে সতর্ক অবস্থান নেয় তাইওয়ানের সামরিক বাহিনী। যুদ্ধবিমান তো মোতায়েন করা হয়ই, সেই সাথে সচল করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ধরনের মহড়া শুধু তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলে না, বরং আন্তর্জাতিক আইনকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রতিবেশী দেশকে হুমকি দিতে চীনা কর্তৃপক্ষের সামরিক তৎপরতার কঠোর নিন্দা জানায় তাইওয়ান। সম্প্রতি তাইওয়ানের কাছে রেকর্ড $1110 কোটি অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যার মাত্র 11 দিনের মাথায় বিশাল এই মহড়া শুরু করেছে চীন। অনিক রহমান, যমুনা নিউজ। ইঞ্জিন চালুর মাত্র 2 সেকেন্ডের মাথায় ঘন্টায় 700 কিলোমিটার বেগে ছুটে চলবে ট্রেন। বিশ্ব রেকর্ড গড়ল চীনের পরীক্ষামূলক এই ট্রেনটি। দীর্ঘ 10 বছর প্রচেষ্টার পর এই সাফল্য পেয়েছেন একদল গবেষক। আপাতত যাত্রী পরিবহন করবে না 1 টন ভরের চুম্বক চালিত ম্যাগলেভ ট্রেনটি, তবে মহাকাশ পরীক্ষা ও ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ সহ নানা অত্যাধুনিক পরীক্ষায় ব্যবহৃত হবে এর উন্নত প্রযুক্তি। প্রযুক্তি খাতে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান বিশ্বের অন্যতম টেক পাওয়ার হাউস চীন। ইঞ্জিন চালুর মাত্র 2 সেকেন্ড পরই ঘন্টায় 700 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এমন একটি চুম্বক চালিত বা ম্যাগলেভ ট্রেনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি, যার মাধ্যমে নতুন এক বিশ্ব রেকর্ড গড়ল বেইজিং। এর আগে পরীক্ষামূলকভাবে ম্যাগলেভ ট্রেনের গতি ঘন্টায় 600 থেকে 620 কিলোমিটারে পৌঁছলেও কখনো ছুঁতে পারেনি 700 কিলোমিটারের ঘর। তবে এবার সফল পরীক্ষা খুলে দিল চীনের উদ্ভাবনী খাতে সম্ভাবনার নতুন দ্বার। আমাদের তৈরি অত্যন্ত দ্রুতগতির এই ম্যাগলেভ ট্রেনের সাফল্য চীনের উচ্চগতির ট্রেন প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এখন আমাদের দৃষ্টি থাকবে টিউব ম্যাগলেভ, বিমান ও মহাকাশ সংক্রান্ত পরীক্ষা, ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ সহ অন্যান্য নতুন প্রযুক্তির দিকে। 400 মিটার দীর্ঘ একটি ম্যাগনেটিক লেভিয়েশন ট্র্যাকে চালানো হয় পরীক্ষাটি। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনটিকে নিরাপদে থামাতেও সক্ষম হন এর নির্মাতা ও গবেষকরা। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকদের দীর্ঘ 10 বছরের চেষ্টার পরই আসে এমন সাফল্য। তবে এখনই যাত্রী পরিবহন করবে না অত্যন্ত দ্রুতগতির এ ট্রেন। ভবিষ্যতের সুপারফাস্ট ট্রেন, মহাকাশযান উৎক্ষেপণ এবং উন্নত প্রযুক্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রযুক্তিটি, প্রত্যাশা নির্মাতাদের। রেজবানা সায়মা, যমুনা নিউজ। পুরোপুরি হারিয়ে যাওয়ার পথে কলকাতার আইকনিক চরিত্র ট্রাম। শহর জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা ট্রাম নেটওয়ার্ক এখন সীমিত কেবল 2টি রুটের মধ্যে। ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকা কেবল 2টি ট্রামও এখন অস্তিত্ব সংকটে। 150 বছরের পুরনো বাহনটি তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই সিদ্ধান্তের বিপক্ষে আদালতে লড়ে যাচ্ছে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলনকারীরা। চলছে সামাজিক প্রচারণাও। উপন্যাসে, গল্পে, কবিতায়, গানে কলকাতা নিয়ে যে কোনো লেখায় এক অবধারিত চরিত্র ট্রাম কেবল একটি বাহন নয়, পশ্চিমবঙ্গের বাঙালিদের এক আবেগের নাম, যা প্রবাহিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। কলকাতার 150 বছরের ইতিহাস আর ঐতিহ্য মিশে রয়েছে ট্রামের সাথে। ঔপনিবেশিক অতীতের সাক্ষী ট্রাম কালের পরিক্রমায় হয়ে উঠেছে কলকাতাবাসীর আত্মপরিচয়ের প্রতীক। ব্যস্ত ট্রাফিকের মধ্য দিয়ে ঢিলেঢালা আদুরে ভঙ্গিতে হেলে দুলে ডিংডং আওয়াজ তুলে এগিয়ে চলেছে স্প্ল্যানেডের পথে। বর্তমানে ভারতে একমাত্র কলকাতাতেই চালু রয়েছে ট্রাম সার্ভিস, যার ভবিষ্যৎও এখন অনিশ্চিত। ধীরগতির কারণে যানজট তৈরি করছে এমন অভিযোগে আগেই বন্ধ হয়েছে প্রায় সব রুটে। কেবল ঐতিহ্য রক্ষায় টিকে থাকা 2টি ট্রামকেও বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
पहले অনেক পরিবর্তন দেখেছি। 90-এর দশকে এই কাজে যখন যোগ দিই, কলকাতায় 340টি ট্রাম চালু ছিল, যা ধীরে ধীরে কমতে থাকে। हाँ 340 ट्राम चल रहा है कोलकाता में। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন CTUA। নানা উপায়ে ট্রাম রক্ষায় প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। চলছে আইনি লড়াইও। ট্রাম খুব ভালোবাসি, জানি না ট্রাম যদি সত্যি শহর ছেড়ে যায় তখন কি হবে। এই বাহনকে আমার জীবনের অংশ মনে করি, পরিবারের মতো বলা যায়। এটা খুব দুঃখজনক। 2016 সাল থেকে আমাদের ভালোবাসার ট্রামের সাথে যা হয়েছে মেনে নেওয়া যায় না। বিশ্বের 450-টির বেশি শহরে ট্রামওয়ে ব্যবহৃত হচ্ছে। তারা যখন এটি ফিরিয়ে আনছে, কলকাতা তখন ট্রাম লাইন সংস্কার না করে নর্দমায় ছুড়ে ফেলছে। 1873 সালে কলকাতায় প্রথম ঘোড়া চালিত ট্রাম চলাচল শুরু হয়। 1902 সালে বৈদ্যুতিকে রূপান্তরিত হয়। 1970-এর দশকে 52টি রুটে ট্রাম চলত কলকাতায়। 2015 সালে দাঁড়ায় 25টিতে। গত বছরই পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ঘোষণা দেন, অবসরে পাঠানো হবে ট্রামকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। উত্তরাখণ্ডে চীনের নাগরিক আখ্যা দিয়ে চাকমা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মোমবাতি জ্বালিয়ে মিছিল করেছে ভারতের নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সংগঠন তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন। রোববার রাতে আগরতলার রাস্তাবল ময়দানে শুরু হয় মিছিলটি। এতে সংগঠনটির সদস্যরা ছাড়াও মোমবাতি হাতে অংশ নেন বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ চাকমা শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা। চীনের নাগরিক আখ্যা দিয়ে 9 ডিসেম্বর প্রকাশ্যে অ্যাঞ্জেল চাকমা নামের এক নৃগোষ্ঠী শিক্ষার্থীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে 15 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু হয় তার। এ ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। নিহত অ্যাঞ্জেল চাকমা ত্রিপুরার নাগরিক, তার বাবা BSF সদস্য। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে কমপক্ষে 16 জনের প্রাণ গেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে এই তথ্য। রোববার মানাদু শহরের ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। ভবনটিতে অনেক বয়স্ক ব্যক্তিরা আটকা পড়েন। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। রাতভর প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। দগ্ধ বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কারণ খতিয়ে দেখছে পুলিশ। আগুন লাগা ভবনটি মূলত রিটায়ারমেন্ট হাউস হিসেবে ব্যবহৃত হতো, যেখানে বেশিরভাগই বয়স্ক ব্যক্তিদের বসবাস। চলে গেলেন কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ব্রিজিত বার্দো। 91 বছর বয়সে ফ্রেঞ্চ রিভিয়েরার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্রিজিত বার্দোর মৃত্যুতে শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একাধারে অভিনেত্রী ও গায়িকা ব্রিজিতের জন্ম 1934 সালে। 50 ও 60-এর দশকে দ্য ট্রুথ, কন্টেম্পট সহ তাঁর অভিনীত একের পর এক সিনেমা তুমুল জনপ্রিয়তা পায়। 1956 সালে মুক্তি পাওয়া অ্যান্ড গড ক্রিয়েটেড ওমেন সিনেমা দিয়ে পান আন্তর্জাতিক পরিচিতি। সোনালী চুলের ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি ছড়ায় বিশ্বজুড়ে। মাত্র 39 বছর বয়সে রূপালী জগৎ ছেড়ে সোচ্চার হন প্রাণী অধিকার আন্দোলন নিয়ে। একসময় কট্টর ডানপন্থী রাজনৈতিক অবস্থান ও বিদ্বেষমূলক বক্তব্যের জন্য বিতর্কিত হন। সমালোচিত হন মুসলিম বিরোধী মন্তব্যের জন্য। ব্যক্তিগত জীবনে 4 বার বিয়ে করেছিলেন ব্রিজিত। তার একমাত্র সন্তান নিকোলাস। মেক্সিকোতে 250 যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ট্রেনটির শতাধিক যাত্রী। রোববার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় একটি শহরের কাছে হয় এই দুর্ঘটনা। প্রকাশিত একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় লাইনচ্যুতির পর ট্রেনটির বেশ কয়েকটি বগি কাত হয়ে উল্টে পড়েছে। এ সময় বেশ কয়েকজন আরোহীকে ভেতরে আটকা পড়া অবস্থাতেও দেখা যায়। পরে উদ্ধারকর্মীদের সহায়তায় তাদের বের করে আনা হয়। মেক্সিকোর উপসাগরীয় বন্দরনগরীতে যাওয়ার কথা ছিল যাত্রীবাহী ট্রেনটি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এক পাইলটের প্রাণ গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অপর পাইলট। দুর্ঘটনার সময় হেলিকপ্টার দুইটিতে পাইলট ব্যতীত কোনো আরোহী ছিলেন না। রোববার হ্যামিল্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘাত কবলিত হেলিকপ্টার দুটি এনস্টর্ম F-280A এবং 280C মডেলের। সংঘর্ষের পরপরই আকাশযানগুলো মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় একটিতে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত পাইলটের মরদেহ বের করে আনে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় অন্য পাইলটকে। দুর্ঘটনার কারণ এখনও অজানা। তদন্ত করবে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ। ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছেন 25 ডিসেম্বর প্রবল বন্যায় ধ্বংস হবে পৃথিবী, তাই বানাতে হবে নূহ নবীর মতো বিশাল নৌকা। মাস চারেক আগে এমন ভবিষ্যৎবাণী করে আলোড়ন তুলেছিলেন ঘানার স্বঘোষিত নবী ইবো জেসাস। জুটে গেছে বহু ভক্ত অনুসারী, যাদের মাধ্যমে জোগাড় করে ফেলেন দানের বিপুল পরিমাণ অর্থ। যদিও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ধ্বংস হয়নি পৃথিবী। কথিত নবীর ব্যাখ্যা, তার অনুরোধেই দুর্যোগ পিছিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। নৌকা তৈরির অগ্রগতি জানা না গেলেও তার দামি মার্সিডিজ কেনার খবর মিলেছে। ইবো নোয়া ইনস্টাগ্রামে নিজেকে একজন নবী বলেই পরিচয় দেন 30 বছর বয়সী এই ব্যক্তি। কেউ কেউ তাকে ইবো জেসাস বলেও ডেকে থাকে। পশ্চিম আফ্রিকার দেশ ঘানা জুড়ে রয়েছে তার বহু অনুসারী। গত আগস্টে এক ভিডিও বার্তায় কথিত এই নবী দাবি করেন ঈশ্বরের কাছ থেকে অলৌকিক বার্তা পেয়েছেন তিনি। আর সেটি হলো ডিসেম্বরের 25 তারিখে বিশ্বজুড়ে শুরু হবে প্রলয়ঙ্করী বন্যা, যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আর তাই বিশাল বিশাল নৌকা বানাতে শুরু করেন ইবো নোয়া নামের ওই ব্যক্তি। এই কাজে ভক্তদের দান করার অনুরোধ জানান তিনি। কিন্তু 25 ডিসেম্বর পেরিয়ে গেলেও এমন কোনো দুর্যোগ দেখেনি বিশ্ববাসী। ভুল প্রমাণিত হয়েছে ভবিষ্যৎবাণী। এরপরও অবশ্য দমেননি স্বঘোষিত ওই নবী। এবার দাবি করছেন তার কথা মেনে দুর্যোগ আপাতত স্থগিত করেছেন সৃষ্টিকর্তা। আরও নৌকা তৈরির জন্য দিয়েছেন বাড়তি সময়। God has given us some time. ইনস্টাগ্রামে নিয়মিত ভক্তদের উদ্দেশ্যে নতুন ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন ইবো নোয়া। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, কথিত নবীকে বিশ্বাস করে তার নৌকায় উঠতে ঘানায় পাড়ি জমিয়েছিলেন কয়েক হাজার ভক্ত। ভবিষ্যৎবাণী সত্যি না হলেও অবশ্য তহবিল সংগ্রহে শতভাগ সফল ইবো নোয়া। সম্প্রতি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনতে দেখা গেছে তথাকথিত নবীকে। ধারণা করা হচ্ছে অন্ধ ভক্তদের দেয়া বিপুল অর্থেই এই বিলাসিতার সুযোগ পেয়েছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।